তাহলে তোমরা একটু খেয়াল করো, আমরা একটা আরজি প্র্যাকটিক্যালি কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখবো এখন। তাহলে আমাদের ফরম্যাট অনুযায়ী প্রথমে মার্জিন দিতে হবে। মার্জিন দিতে হবে, উপরে হলো 1.5 ইঞ্চি পরিমাণ, তাই তো? জি স্যার। হ্যাঁ, উপরে দিতে হবে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিতে হবে। আহ, মনে করো এটা 1.5 ইঞ্চি, এটা একটা 1.5 ইঞ্চি, ওকে। বাঁকা হয়ে গেছে লেন্থটা যদিও। আর বাম পাশে হলো 4 ভাগের, মনে করো 1 ভাগ, এইভাবে দিলাম, ওকে। তাহলে এইটা হলো আপার মার্জিন। হ্যাঁ, আর এটা হলো লেফট সাইড মার্জিন। তাহলে আমাদের এখান থেকে লিখতে হবে। তো প্রথমে এই জায়গাটা আমাদের একটু ছেড়ে দিতে হবে, তাই তো? জি স্যার। এই যে ব্ল্যাঙ্ক স্পেস যেটা বলি আমরা, ব্ল্যাঙ্ক স্পেস হয় না তো, এখানে কার্সর নিয়ে আসে। সমস্যা হচ্ছে, এটা লিখতে হবে ইনপুটে। স্যার আপনার কাছে কি বইটা আছে স্যার? হ্যাঁ, বই আছে। স্যার 85 পেজের মানে কোশ্চেনটা দেখতে পারেন স্যার, 4-এর ক। 85 নম্বর পৃষ্ঠায়। জি স্যার, 4-এর ক নম্বর কোশ্চেনটা আছে। 85, 4-এর ক। 85 পর, 85 নম্বর 4-এর পর। এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় যে তাকে তার জমি হতে বেদখল করা হয়েছে এবং তিনি উক্ত জমি পুনরুদ্ধার করতে চান। আপনি সুনির্দিষ্ট প্রত্যেকের আইনের 9 ধারা অনুযায়ী উক্ত জমির দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। আপনি তার কাছ থেকে কি কি বিষয়ে জেনে আর্জি করবেন? ওকে, হ্যাঁ, এটাও হতে পারে যে, তাহলে এই যে 9 ধারার যখন, হ্যাঁ, এস এস আর 1 এর 9 ধারার, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আমি কি বড় করে দেবো আরো? আহ, হ্যাঁ দেন স্যার, একটু বড় করে দেন স্যার। আমি কি বড় দেখা যায়? জি স্যার। হ্যাঁ, জি স্যার, এখন ঠিক আছে স্যার। চলবে। জি স্যার। একটা 9 ধারার মামলা করার জন্য যে সকল প্রশ্ন করতে হবে, তাহলে একজন যিনি বাদীকে 9 ধারার মামলা করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞেস করতে হবে। কি সেই প্রশ্নগুলো? 1 নম্বর, বলতে হবে যে আপনি কি জমির পজিশনে ছিলেন। হ্যাঁ, জমির পজিশনে বা দখলে ছিলেন। হ্যাঁ, থাকলে কতদিন যাব, ওকে, কতদিন যাব। তারপর দ্বিতীয় যে প্রশ্নটা করতে হবে যে আপনি কতদিন পূর্বে পূর্বে জমি থেকে বেদখল হয়েছে, কতদিন পূর্বে জমি থেকে বেদখল হয়েছে, এবং কিভাবে বেদখল হয়েছে। Okay? তারপরে আপনাকে কে বা তাহারা
বেদখল করেছে। এই বেদখলে আপনার কি সম্মতি ছিল? তারপরে আপনি কিভাবে এই জমি দখল করতে? এরকম 4-5টা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। যে অর্থাৎ কেন এই শুধুমাত্র দখলের বিষয়গুলো কেন? কারণ আমরা সেকশন 9-এ যেটা দেখতে পাচ্ছি যে এখানে আছে if a person is dispossessed, if a person is dispossessed without his consent of any movable property, তো সো এখানে পজিশনটা হলো গুরুত্বপূর্ণ এবং এই সেকশন 9 সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে the court will not inquire about the title. আদালত এই মামলা নিষ্পত্তি করতে গিয়ে বাদীর সত্য আছে কিনা, টাইটেল আছে কিনা, অধিকার আছে কিনা এইটা আদালত খুঁজবে না, আইনি সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। যার জন্য এখানে এই দখল সংক্রান্ত বিষয়টা গুরুত্বপূর্ণ। তাহলে দখল যদি আমরা 9 ধারার অধীনে কোনো দখল পুনরুদ্ধার চাই তাহলে আমাদের এই 4-5টা প্রশ্ন করলেই চলবে এবং এর আলোকে আমাদেরকে এই আর্জিটা তৈরি করতে হবে। তাহলে এখানে তো আর অন্য কোনো ফ্যাক্টস দেওয়া নেই, তাহলে আমাদের কাল্পনিক ভাবে আমরা একটা যে এলাকার নাম চিন্তা করি, আদালতের নাম দাও মনে করো সহকারী জজ আদালত, সহকারী জজ আদালত আদিতমারে লালমনের এটা আদিতমারি এলাকার একটা জমি, এই জন্য আমরা আদিতমারি এলাকার নাম দিই। ওকে, তাহলে আমরা আমাদের অনুযায়ী ফর্মেট অনুযায়ী কি দিতে হবে? ফর্মেট অনুযায়ী দিতে হবে আমাদের মামলার নাম্বার, দেওয়ানি মামলা নম্বর কি দিতে হবে আমাদের? ডট ডট দিতে হবে, দিয়ে কি করতে হবে মনে আছে? স্ল্যাশ দিতে হবে। তারপর কি করতে হবে? আমরা যে সালে মামলাটা দায়ের করতেছি সেই সালটা লিখতে হবে। তাহলে এটা হবে অন্য প্রকার সুট, অন্য প্রকার, কারণ এখানে টাইটেল নির্ধারণ হবে, এজন্য এটা অন্য প্রকার। তারপরে কি করতে হবে আমাদের? স্যার স্যার এটা অন্য প্রকার কেন হলো স্যার? ওটা আদার ক্লাস সুট বলে এটাকে, কারণ এখানে সত্যের বিচার হবে না সেই কারণে। ওকে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তারপরে আমাদের ফরম্যাট অনুযায়ী কি আসবে দেখো তো? ফরম্যাট অনুযায়ী এখন কি হবে কথা বলো? পার্টিস। নেম অফ দ্য পার্টি। তাহলে কিভাবে আমরা লিখবো? আমরা বলছি প্রথমে বাদীর নাম লিখবো, জি স্যার। তারপরে বনাম দেবো একটা শব্দ, তারপরে কি লিখবো? বিবাদী, বিবাদী। তার নামটা লেখার ক্ষেত্রে কি নিয়ম শিখিয়েছিলাম? যে সেপারেট লাইন, নাম্বার দিয়ে। জি স্যার। সেপারেট লাইন আলোট করতে হবে, এক লাইনে লেখা যাবে। হ্যাঁ, এক লাইন বলতে কি, এই যে মনে করো পুরাটাই এক লাইনে বাদী বিবাদের নাম এইভাবে লেখা যাবে। ওকে, তাহলে প্রথমে দিতে হবে বাদীর নাম এবং সিরিয়াল নাম্বার দিতে হবে। বাদীর নাম মনে করো কামাল, তার বয়স দিতে হবে, একটা বয়স দিবেন, তারপরে বিবাদীরও নাম দিতে হবে, নাম্বার দিতে হবে জামাল 30, তারপরে কি দিতে হবে? তার পিতার নাম দিতে হবে, মানে তার পরিচয় দিতে হবে, পিতা। তারপরে তার পেশা, সে কি করে, পেশা। তারপরে তার ধর্ম, ধর্ম। ধর্ম। তারপরে কি দিতে হবে? তার বসবাসের ঠিকানা,
তারপরে কি দিতে হবে? উপজেলা। জেলা। ওকে, তাহলে এইভাবে আমাদের ঠিকানাটা লিখতে হবে। তারপরে আমাদের ফরম্যাট অনুযায়ী কি আসবে দেখো। ভ্যালুয়েশন অফ দ্য নেম অফ সোট। ওকে, তাহলে এইটা হলো আমাদের মামলা হলো। এইভাবে মাঝে লিখতে হবে দখল পুনরুদ্ধারের, সরি, ডিগ্রি বাবর। কি লিখতে হবে শব্দটা? তাইদার, তাইদার। কায়দা। কায়দা। তাহলে এই সম্পত্তির মূল্য আমরা 2 লাখ টাকার বেশি যাইতে পারবো না। 70,000 অযুত লক্ষ, এত টাকা, এইভাবে লিখতে হবে। ওকে, তারপর ফরম্যাট অনুযায়ী কি লিখতে হবে আমাদের? জি স্যার। ফরম্যাট অনুযায়ী কি লিখতে হবে? স্যার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। তাহলে বাদীর বিনীত নিবেদন এই যে। তারপরে আমাদের কি লিখতে হবে? আমাদের বডি অফ দা প্লেন্ট। বডি অফ দা জি স্যার। প্লেন্ট, মূল বডি। ওকে, জি স্যার, জি স্যার। আর এখানে আমরা নাম্বার গুলো দিব ক্রমিক নাম্বার যুক্ত। আলাদা আলাদা প্যারায় আমাদের ভিন্ন ভিন্ন ঘটনাগুলো লিখতে হবে। ওকে, জি তাহলে স্যার। প্রথম আমরা নাম্বার দিয়ে শুরু করলাম যে নালিশি তফসিল, অর্থাৎ এই বর্ণনাগুলো আমাকে হিস্ট্রিক্যাল ম্যানারে দিতে হবে। একদম পুরনো ঘটনা প্রথমে লিখতে হবে, তারপর বর্তমান সময় পর্যন্ত আসতে হবে। ওকে, জি স্যার। তো নালিশি তফসিল বর্ণিত নালিশি তফসিল বর্ণিত 500 জমি সর্বশেষ সর্বশেষ বি আর এস বিআরএস খতিয়ানে 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 ভুলক্রমে বিবাদীর বিবাদীর নামে রেকর্ড, বিবাদীর নামে 123 নম্বর খতিয়ানে রেকর্ড হয়। এই খতিয়ান প্রস্তুতি ছিল ভূলের নামান্তর, কেননা নালিশি তফসিল বর্ণিত বর্ণিত ভোলাবাড়ি মৌজার জেএল নম্বর 56 দাগ নং 27 খতিয়ান নং 54 পরিমাণ 500
এস এ খতিয়ানে বাদীর নামে রেকর্ডেড ছিল। এটা আমরা বললাম যে জমিটা আসলে বাদীর নামে এস এ খতিয়ানের রেকর্ড ছিল, কিন্তু সর্বশেষ যে খতিয়ান প্রস্তুত হয় বিআরএস, সেখানে 123 নম্বর খতিয়ানে এটা ভুলভাবে রেকর্ড হয়। বাদী নালিশি জমি কর্তৃক সূত্রে প্রাপ্ত হয়ে চাষাবাদে সকল ভোগ কালে গত এস এ খতিয়ানে শুদ্ধক্রমে রেকর্ডেড হন এবং বিগত 40 বছর যাবত নিজ সত্ত্বে ও সকলের জ্ঞান গোচরে দখল ভোগ করে আসছে। তারপরে বিগত বিআরএস জরিপকালীন বাদী অসুস্থ থাকায় নালিশি জমি সহ অপরাপর জমির রেকর্ডের ভার দেওয়া হয়েছিল বিবাদীর উপর। এই বয়সগুলো একটু বাড়াই লেখে দাও। হ্যাঁ, এটা 55, এটা মনে করো 60। হ্যাঁ, 60, কারণ যে ঘটনা দিচ্ছি তাতে বয়স কাভার করে না। হ্যাঁ, বিগত আরেক জরিপকালীন বাদী অসুস্থ থাকায় নালিশি জমি সহ অপরাপর জমি রেকর্ডের ভার দেওয়া হয়েছিল বিবাদীর। হ্যাঁ, বিবাদী বড় হয়ে, হ্যাঁ, বিবাদীর উপর, কেননা বিবাদী বাদীর বড় ভাই এবং জমি জমা বিষয়ে তার সম্যক ধারণা ছিল। হ্যাঁ, জি স্যার। 4 নম্বর, নালিশি তফসিল বর্ণিত পার্শ্বত্ব জমি গোপনে বিবাদী নিজ নামে রেকর্ড করালেও কখনোই তিনি তার দখল দাবি করেন নাই
বা রেকর্ড বিষয়ে কোনো কিছু প্রকাশ করেননি করেন না। বিগত, যেখানে একটা তারিখ দাও, 4 খ্রিস্টাব্দ তারিখে বিবাদী ভুল রেকর্ডের বিষয় সর্বপ্রথম প্রকাশ করে এবং খ্রিস্টাব্দ তারিখে নালিশি জমি জোরপূর্বক দখল করে নেয়। জোরপূর্বক দখল করে নেয়। ওকে, জোরপূর্বক দখল করে নেয়। তারপরে দাও 1 নম্বর। আমাদের এই পর্যন্ত হলো কজ অফ অ্যাকশন। ওকে, এই 1 থেকে 4 পর্যন্ত যে কি ঘটনা ঘটছিল এই জমিটা নিয়ে সেটা আমরা বর্ণনা দিলাম। ওকে, সংক্ষেপে। এখন আমরা লিখবো নালিশের কারণ। যখন আমাদের কজ অফ অ্যাকশন বর্ণনা করা শেষ হয়ে যাবে তখন অন্যান্য প্যারাগুলো আমাদের একদম ঠিক মুখস্থ রাখতে হবে। যে কজ অফ অ্যাকশন আমাদের 2টা 3টা 4টা 5টা যে কোনোটা হতে পারে। তারপরে যে প্যারাগুলো এগুলো মুখস্থ হিসেবে একটার পর একটা দিয়ে যেতে হবে। এগুলোর যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু ইউ ক্যানট গেট এ হ্যাপিলি ড্রাফটেড প্লে। ওকে, সো এই ইয়াগুলো একদম মুখস্থ রাখতে হবে। প্রথম হবে কজ অফ অ্যাকশনটা, ওই বডি অফ দ্য প্লেন যে এই শিরোনামের আন্ডার হবে কজ অফ অ্যাকশনটা। কজ অফ অ্যাকশনটা একাধিক নামে হবে। যেমন আমরা সোর্স অফ টাইটেল দিলাম, তারপর পজিশন দিলাম, ডিসপোজিশন দিলাম। এই যে এখানে 3-4টা আমরা প্যারা দিলাম, এইভাবে আলাদা আলাদা প্যারা দিলাম। দেওয়ার পর নালিশের কারণ কবে উদ্ভব হলো সেই তারিখে লিখতে হবে। দেখো তোমাদের আছে না ফরম্যাটটা? তাহলে এই নালিশের কারণে প্যারাটা কিভাবে লিখতে হবে এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, উপরের গুলো তুমি কম বেশি লিখতে পারো, বাট the date when cause of action will arise, এই যে প্যারাটা তুমি দিবা এই প্যারাটা কিন্তু মুখস্থ লিখতে হবে। ওখানে আমি ঠিক যেভাবে লিখে দেবো সেইভাবে মুখস্থ থাকতে হবে। জি স্যার। হ্যাঁ, নালিশের কারণ বিগত 24/8, এই যে দেখো উপরে 4 নম্বর দফায় 24/8 তারিখে জোরপূর্বক দখল করে নেয়। ওকে, নালিশের কারণ বিগত এত খ্রিস্টাব্দ তারিখে বিবাদী কর্তৃক বাদীকে নালিশি তফসিল বর্ণিত সম্পত্তি থেকে বেদখল করার দিন উদ্ভব হয়ে, তারপরে কি লিখতে হবে মনে আছে? অদ্যোতক বিদ্যমান আছে। অদ্যোতক বিদ্যমান আছে। এই কথাটা কেন লিখতে হয়? এই বাক্য অংশটুকু যে যেদিন রায় হবে সেদিন পর্যন্ত তার অধিকারটা, বাদীর যে রাইটস টু ল্যান্ডেড প্রপার্টি, এটা বিদ্যমান থাকতে হবে। এর আগে যদি সম্পত্তিটা থেকে তার অধিকার বিনষ্ট হয়ে যায় তাহলে সে আর রায় পাবে, মামলা চলবে। এই জন্য শব্দটা লিখতে হয় যে অদ্যোতক বিদ্যমান আছে। তারপরের কি প্যারা আসবে আমাদের দেখো তো, এটা মুখস্থ লিখতে হবে কিন্তু। জি স্যার। কি প্যারা আসবে আমাদের এরপরে? স্যার টেরিটোরিয়াল জুরিসডিকশনটা দেখাতে হবে স্যার। হ্যাঁ, আঞ্চলিক জুরিসডিকশন। হ্যাঁ জি স্যার। তাহলে লিখতে হবে নালিশি
তফসিল বর্ণিত 5 শতক জমি, হ্যাঁ, আদিতমারি থানার হেলামবাড়ি মৌজায় অবস্থিত হওয়ায় উহা বিচারের উহা অত্রাদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে রয়েছে। ওকে, এইভাবে লিখতে হবে, রয়েছে। জি স্যার। তারপরে আমাদের অনুযায়ী কি আসবে, ফরম্যাট অনুযায়ী দেখো, প্রেয়ার কোশ্চেন স্যার। প্রেয়ার কোশ্চেন। জি স্যার। প্রেয়ার কোশ্চেন। তাহলে উপরোক্ত অবস্থা ও কারণাধীনে বাদীর প্রার্থনা এই যে, তাহলে প্রার্থনা সাব টাইটেলে দিতে হবে সাব। তাহলে এখানে মূল প্রার্থনাটা কি হবে আমাদের, দখল পুনরুদ্ধারের দিক। জি স্যার। বাদীর অনুকূলে ও বিবাদীর প্রতিকূলে অনুকূল বানানটা কি ভুল হলো নাকি? দীর্ঘকার হবে স্যার। অনুকূলে ও বিবাদীর প্রতিকূলে নালিশি 5 শতক জমি দখল পুনরুদ্ধারের ডিক্রি প্রদানে আদালতের সদয় মর্জি। তারপরে নাম্বার, যেহেতু দখল পুনরুদ্ধারের দিকে আর এখানে তেমন কিছু চাওয়ার নেই, তবে আমরা মামলার খরচাটা সব মামলায় চাইতে পারবো, খরচা। হ্যাঁ, মামলার যাবতীয় খরচার দিকটি বাদী বরাবর দিতে সদয় আজ্ঞা পায়। ওকে, তারপর দেখো আমাদের কি আসবে ফরম্যাট অনুযায়ী। স্যার ফরম্যাট অনুযায়ী কি আসবে এখন আমাদের? ভ্যালুয়েশন স্টেটমেন্ট স্যার। ভ্যালুয়েশন স্টেটমেন্ট। তাহলে ভ্যালুয়েশন স্টেটমেন্ট আমরা কিভাবে করব? ভ্যালুয়েশন স্টেটমেন্ট করব, তাহলে নালিশি তফসিল বর্ণিত জমির পরিমাণ কত? 5 শতক। 5 শতক। 5 শতক। বর্তমান বাজার মূল্য অনুসারে, প্রতি শতকের মূল্য টাকা হওয়ায় 5 শতকের মোট মূল্য কত দ্বারা? 1 লাখ না? জি স্যার। 1,000 অধিক লক্ষ। 1 লক্ষ।
এবং তদুপরি শতকরা 2 টাকা হারে মূল্যানুপাত ফি দিতে হবে। মূল্যানুপাতিক কোড ফি। তাহলে কত টাকা আসবে গণ দেখি? 2%। 2000 টাকা। হ্যাঁ, 200 টাকা, 2000 টাকা স্যার। 2000 টাকা মূল্যানুপাতিক জি স্যার। কোড ফি 2000 টাকা। এবং যেহেতু জমির মূল্য 15,000 টাকার বেশি, তাই দেয় কোড ফির উপর শতকরা 15 টাকা হারে কত আসবে? 2000 টাকার 15 টাকা 300 টাকা স্যার। 300 টাকা। জি স্যার। 15 টাকা হারে অতিরিক্ত কোড ফিস 300 টাকা। 300 টাকা একুনে কত হলো? 2000 আর 300, 2300 টাকা। জি স্যার। 2300 টাকা। স্যার একত্রে হবে না স্যার কথাটা? হ্যাঁ, একত্রে হবে না কথাটা? একত্রে এখনই একই কথা, কোডের ভাষা এখনই আর কি। ও একুনে, আচ্ছা 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 আচ্ছা। প্রদত্ত হলো। ওকে, এইটা হলো ভ্যালুয়েশন স্টেপ। তারপরে ফরম্যাট অনুযায়ী কি আসবে দেখো, এটা কিন্তু মুখস্থ রাখবা। এই যে অ্যাড ভলিউম কোড ফি হলে এখানে যে অতিরিক্ত টাকা দিলাম আমরা 15%, অর্থাৎ যেখানে নালিশি বিষয়বস্তুর মূল্য 15,000 টাকার বেশি হবে, সেখানে এই 15% বেশি অতিরিক্ত যোগ করতে হবে। এটা কিন্তু খুবই প্র্যাকটিক্যালি এগুলো তোমাদের খুব কাজে লাগবে আর কি যখন কোর্টে যাবে। তাহলে এখন আমাদের ফরম্যাট অনুযায়ী কি আসবে দেখো, শিডিউল স্যার, শিডিউল। তাহলে শিডিউলের নাম্বার দেওয়ার দরকার নেই, তাহলে লিখতে হবে মাঝখানে লিখতে হবে তফসিল। তফসিল লেখার ক্ষেত্রে এরকম স্টাইলে লেখা হয়, জেলা লালমনিরহাট, উপজেলা আজিতকুমারী, মৌজা ভেলাবাড়ি, JL 9, যে কোনো একটা নাম্বার দিয়ে দাও, 56। উপরে কি জের নাম লেখা হয়েছিল নাকি কোথাও? জি স্যার। না না, জি স্যার লেখা হয়েছে স্যার। ওই কোথায়? 123। 123? না না স্যার, স্যার একটু একটু দেখে নিচ্ছি। না না, ওটা খতিয়ান নাম্বার লেখা হয়নি, জের না নাম্বার। স্যার। তাহলে যে কোনো একটা দিয়ে দাও, জের নাম্বার 100। তারপরে স্যার জেল 56 লেখছি। 56? জি স্যার। 56, তাহলে খতিয়ান। হ্যাঁ, খতিয়ান। তারপরে দাগ নং, তাহলে জমির পরিমাণ, জমির প্রকৃতি। তাহলে খতিয়ান কত লেখা আছে? 123 সম্ভবত। জি স্যার। বি আর এস এর খতিয়ানটা কত লেখা আছে দেখো তো। দ্বিতীয় নম্বরে দেখো, নালিশি তত্ত্বের কেন না, এইটা এস এর খতিয়ান হলো 54।
একত্র দিনগুলো কেননা নালিশের তফসিল বর্ণিত খেলাফে জেল মুদার আচ্ছা এটা এস এ খতিয়ান এস এ খতিয়ান এস এ খতিয়ান 13 হুম তাহলে এখান থেকে লিখি আমরা এস এ খতিয়ান নাম্বার ছিল 54 এস এ খতিয়ানের দাগ কত ছিল এস এ খতিয়ানের দাগ ছিল 27 দাগ ছিল একটু দূরে দূরে দিতে হবে জমির পরিমাণ কত ছিল 500 জমির প্রকৃতি ছিল ধান ধানের জমি হিউকেল না কি ধান করে বি আর এস বি এর স্কোয়ার নাম্বার দেখো একটু কত লিখছে 1 নাম্বার দেখা আছে হলো ক্রমে সর্বশেষ বি এর ছিল 123 123 123 বিগত নেমে এত নম্বর খতিয়ানের একটা দাগ নাম্বার দাও 30 নম্বর দাগের রেকর্ডেড তাহলে বিআরএস নাম্বার হলো 123 দাগ হলো 30 জমি হলো 500 প্রকৃতি হলো ধান যাহার উত্তরে পড়ি সালাম পূর্বে পশ্চিমে বাঁদি এরকম ওকে একটা চৌহদ দিয়ে দিতে হবে এগুলো তফসিলের পর কি আছে আমাদের স্যার তফসিলের ভেরিফিকেশন তাহলে সত্যপাঠ সত্যপাঠটা এটা ইয়ে করে দেবা জোর করে দেবা সত্যপাঠ মূর্তি না সত্যপাঠ তারপর কি দিতে হবে বাদ আরজির এক থেকে কতটা দফা আছে এখন দেখো তো 1 থেকে স্যার 8 নম্বর স্যার ইয়ারা পর্যন্ত স্যার হ্যাঁ 8 নম্বর দফায় বর্ণিত যাবতীয় ঘটনা আমার জ্ঞান ও জানা মতে সত্য উহার কোন নহে হ্যাঁ এবং কোন কথা গোপন করা হয়নি অদ্য উকিল ফেরেশতায় হাজির হয়ে অদ্য তারিখটা দিতে হবে অদ্য কত তারিখ মনে করো আজকে হলো 7/11/20 তারিখ উকিল ফেরেশতা হাজির হয়ে নিজ নাম স্বাক্ষর করলাম এইগুলো আমাদের শেখ এরপর আমাদের এই সাক্ষ্য সাইনিং এরপরে সাইন
সাইনিংটা কোথায় করতে হবে? এই যে এই জায়গাটাতে। হ্যাঁ, এই জায়গাটাতে। হুম, এই যে মনে করো এটা আমাদের ভার্টিক্যালি 1.5 ইঞ্চি এই জায়গাটা। ওকে। জি আর স্যার। এইখানে বাদীর নাম, আর এখানে হবে আইনজীবীর নাম, ভার্টিক্যালি এই জায়গায়। ওকে, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায়। ওকে, জি স্যার। এখানে এই জায়গায়, আবার এখানে এই জায়গায়, এই প্রত্যেক পৃষ্ঠা পৃষ্ঠা করতে হবে। ওকে। স্যার স্যার, প্রথম পেজে তো লাগবে না স্যার, প্রথম পেজে তো লাগবে না হ্যাঁ, স্যার। প্রথম পৃষ্ঠা, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠা লাগবে। আচ্ছা, ঠিক আছে।